আমি এমন একটা বিধানসভা থেকে আসছি যে বিধানসভাটা রাস্তার এপারে কলকাতা, যার উল্টো দিকে রাস্তাটা হচ্ছে বরানগর। স্যার, আমি এই বিধানসভায় ঘুরে মানুষের কাছে প্রচার করে আমি যেটা দেখতে পেলাম যে কলকাতা পিনকোড, কলকাতা অ্যাড্রেস এবং কলকাতা লাগোয়া হওয়া সত্ত্বেও অত্যন্ত দুরবস্থার মধ্যে দিয়ে একটা বিধানসভা অঞ্চল পুরো রয়েছে। আমার আগের বক্তারা বলেছেন তাদের বিভিন্ন সময় যে ওখানে যেমন চটকল, জুট মিল যেগুলো সেগুলো বন্ধ, সেগুলো যেমন আছে। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। স্যার, আমি ওখানে গেছিলাম, ওখানকার একটা জেলা হসপিটাল ভিজিট করতে। আমি সেখানে দেখেছি 100 আসন বিশিষ্ট হাসপাতালের মধ্যে আইসিইউ নেই। আমি দেখে এসছি হাসপাতালটা চলছে যেখানে একটাও মনিটর নেই, হাসপাতালটা চলছে যেখানে একটাও এয়ার কন্ডিশন মেশিন নেই। স্যার, আপনারা মাননীয় চেয়ারম্যান, তিনিও মাননীয় অধ্যক্ষ, আপনিও জানেন, আপনি ডাক্তার, স্বাস্থ্যমন্ত্রী, আপনিও জানেন যে এয়ার কন্ডিশনটা রুগীর জন্য প্রয়োজন হয়, আরামের জন্য প্রয়োজন নেই। অত্যন্ত দুরবস্থার মধ্যে দিয়ে একটা হাসপাতাল চলছে। একটা নাগরিক সামান্যতম পরিষেবা পুরো বরানগর জুড়ে আপনি যদি বলেন স্যার কোথাও কিচ্ছু নেই। গত কয়েকদিন আগে যে প্রবল বৃষ্টি হয়, সেই বৃষ্টিতে বরানগর 1 হাঁটু জলে ডুবেছিল এবং আমি বলছি আজকে 4 দিন বাদেও সেখানে কিন্তু জল সম্পূর্ণভাবে নেমে যায়নি। আমি আগের মা মাটি মানুষের সরকার, তার পুরো নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী যদি থাকতেন আজকে, আমি তাকেও অনুরোধ করতাম গিয়ে একবার দেখে আসুন। ঘরের ভেতরে খাটের ওপর মানুষ বাচ্চাকে রেখে মা বাচ্চার জন্য জল আনতে গেছে, বাচ্চা ঘরের ভেতর পড়ে জলে ডুবে মারা গেছে। এটা স্যার আপনার কলকাতা শহরের যারা মা মাটি মানুষের কথা বলতো, তাই তারা আজকে শূন্য হয়ে গেছে। স্যার, আগের এমএলএ গামলা বলে পালিয়ে গেছেন, কিন্তু স্যার আমি মানুষের দরজায় দরজায় ঘুরে মানুষের কাছে হাত জোর করে বলেছি এই অবস্থার পরিবর্তন হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করুন, আপনি ব্যবস্থা নিন এবং এই অবস্থা থেকে বরানগরবাসীকে শুধু নয় রাজ্যবাসীকে মুক্ত করুন। সমস্যা হচ্ছে পাশে সাগর দত্ত বলে একটা মেডিকেল কলেজ আছে স্যার, সেই সাগর দত্ত মেডিকেল কলেজের গেটের ওপরে লিখে দেওয়া হয়েছে সুপার স্পেশালিটি। গেটগুলো দেখলে মনে হবে বিরাট কোনো আপনি হাসপাতালে ঢুকছেন, কিন্তু যত ঢুকবেন তত বুঝতে পারবেন এটা একটা মৃত্যুপুরী। কারণ ভেতরে অধিকাংশ ডিপার্টমেন্ট নেই, একটা সুপার স্পেশালিটি হাসপাতাল চলছে যে হাসপাতালের ভেতরে সিটি স্ক্যান, এমআরআই জাতীয় মেশিনগুলোও নেই। আপনারা বলুন, এই হলো আমার মা মাটি মানুষের সরকার। স্বাস্থ্যমন্ত্রী ছিলেন আমাদের আগের, যারা 4 বার করে মাননীয়া মাননীয়া করতেন, আমি তার নাম এখানে উচ্চারণ করব না, সেই তিনি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। এই অবস্থা থেকে বাংলার মানুষকে আপনারা মুক্ত করুন। বাংলার মানুষ আমাদের ম্যান্ডেট দিয়েছেন, আমরা দরজায় দরজায় ঘুরেছি। আমার খুব ইচ্ছে ছিল নগর উন্নয়ন মন্ত্রী যদি থাকতেন তাকে একবার নিয়ে ঘোরাতাম অটোয় করে, কোমরের হাড় যদি বেঁকে না যেত অর্ধেক বরানগর ঘুরলে, তাহলে আমি এখানে আর আসা বন্ধ করে দেব। আমি মাননীয় বর্তমান নগর উন্নয়ন মন্ত্রীর কাছে আবেদন করব, তার দৃষ্টি আকর্ষণ করব, এই ব্যবস্থার থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করুন। আমার বরানগর শুধু নয়, আমার সারা বাংলার এই একই অবস্থা চলছে। আইন শৃঙ্খলার কথা আমাদের রাজ্যপালের ভাষণের উপর আমরা বলছি আজকে আলোচনা করছি। রাজ্যপাল স্যার বলেছেন আইন শৃঙ্খলার কথা, কিন্তু এতদিন আমরা আইন শৃঙ্খলা দেখিনি। স্যার, আমি যেখান থেকে আসছি তার পাশের জায়গাটাই হচ্ছে পানিহাটি। সেই পানিহাটি জায়গাটা আজকে সারা ভারতবর্ষের মানুষের কাছে পরিচিত। কিসের জন্য? অভয়ার নামে পরিচিত। অভয়ার বাড়ি সেখানে ছিল। অভয়াকে যারা তার বাড়িকে, তার বাড়ির লোকেদের মৃতদেহ দেখতে দেননি, তার মা, তিনি আজকে আমাদের সদনের একজন সদস্য হয়েছেন। এমপি মন্ত্রী হবার জন্য লালবাতি নিয়ে ঘোরার জন্য নয়, মেয়ের বিচার চাইবার জন্য।
আমি ধন্যবাদ জানাই আমার সরকারকে, তারা এই ফাইল নতুন করে খুলেছেন। আমি দাবি করি অনতি বিলম্বে ওখানকার প্রাক্তন এমএলএ যিনি ছিলেন তাকে কাস্টডিতে নেওয়া হোক এবং তার বিচার যথোপযুক্ত হোক, কারণ ইতিমধ্যেই অর্ধেক প্রমাণ অভয়ার সাথে পুড়ে গেছে। স্যার, আমি অনুরোধ করব, আইন শৃঙ্খলা মানে শুধু অভয়া নয়, অভয়া থেকে তামান্না থেকে শুরু করে সারা পশ্চিমবঙ্গে যত আপনারা, আমাদের সরকার, সেদিন রাজ্যপাল মহোদয় বলেছেন যে আমাদের সরকার তিনি ব্যবস্থা করবেন মহিলাদের জন্য দুর্গা স্কোয়াড তৈরি করে এবং থানায় থানায় মহিলা ডেস্ক। আমি আবেদন করব আপনাদের কাছে, আমি আবেদন করব পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে, ইমিডিয়েট গতকাল বাজেটে সেটা আমরা পেয়েছি, সেটা যত সম্ভব তাড়াতাড়ি করে দেওয়া হোক। স্যার, 8 লক্ষ কোটি টাকার দেনা আমার সারা পশ্চিমবঙ্গের মানুষের প্রত্যেকের মাথার উপরে, আপনি যারা যিনি মুখ্যমন্ত্রী আছেন তারও উপরে আছে, আমাদেরও প্রত্যেকের উপর আছে। আমি আপনাদের কাছে আবেদন করব, এই আগের সরকারের যারা সদস্য সমর্থক ছিলেন, পঞ্চায়েত থেকে শুরু করে মুখ্যমন্ত্রী অবধি, তাদেরকে ভালো করে ঝাড়াই পোছাই করা হোক। আমি দায়িত্ব নিয়ে বলছি, পশ্চিমবঙ্গের এই 8 লক্ষ কোটি দেনা 1 সপ্তাহের মধ্যে মিটে যাবে, 1 সপ্তাহের মধ্যে মিটে যাবে। দলের মধ্যেই তাদের আওয়াজ উঠেছে যে ওরা চোর, এ বলছে ওকে চোর, ও বলছে ওকে চোর। আমি আবেদন করব মাননীয় স্পিকার স্যারের কাছে যে ওনাদের একটু চেয়ারটা আলাদা করে দেওয়া হোক, কোনটা কালীঘাট তৃণমূল আর কোনটা নিমতলা ঘাট তৃণমূল সেটা আলাদা করে দিলে আমাদেরও তাদের সমালোচনা করার সময় সুবিধে হবে কোন দিকে আঙুল তুলব। আমি বলছি, আমি সরকারকে ধন্যবাদ জানাই। আগের সরকার মা মাটি মানুষ বলে মাকে মাটিতে মিশিয়ে দিয়েছে, আর আমার সরকার ঘোষণা করেছে যে আগামী বর্ষের মধ্যে, আগামী নতুন বাজেটের আগে 1 লক্ষ বেকার যুবকের চাকরি হবে এবং তার সঙ্গে 50,000 শিক্ষকের চাকরি হবে। আমি তাদের প্রণাম জানাই। আমি ঘুরেছি স্যার, আমি ওখানকার বরানগরের এলাকায় এলাকায় ঘুরেছি। আমি বিশ্বাস করি এই সমস্যা শুধু বরানগরের নয়, প্রত্যেকটা যতজন বিধায়ক আছেন যে কোনো দলের হতে পারেন, আমি বলছি স্যার, কিছু না হলে বরানগর অঞ্চলে 25খানা স্কুল বন্ধ হয়ে আছে, 25টা স্কুল, শতবর্ষ পেরোনো স্কুল বন্ধ হয়ে আছে। আর যে স্কুলগুলো আছে তার অধিকাংশ ঢুকছে, পাড়ায় পাড়ায় ইংরেজি মিডিয়াম স্কুল গড়ে উঠেছে। স্যার, আমি চাই, ইংরেজি মিডিয়াম নিয়ে আমার কোনো বক্তব্য নেই, প্রাইভেট স্কুলে ছেলে মেয়েদের শিক্ষা দেওয়ার মতন অর্থনৈতিক অবস্থা পশ্চিমবঙ্গের মানুষের আজকে নেই। তাই আমি আপনাদের কাছে আবেদন করব, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে, শিক্ষা মন্ত্রকের কাছে আমি আবেদন করব, যত তাড়াতাড়ি সম্ভব এই স্কুলগুলোকে পুনরায় চালু করে, এবং আমাদের নতুন যে কেন্দ্রীয় শিক্ষানীতি আসছে, সেই শিক্ষানীতি হচ্ছে যে শিক্ষাকে কর্মোপযোগী করে তোলার শিক্ষানীতি, সেই শিক্ষানীতি প্রয়োগ করে পশ্চিমবঙ্গের এই সরকারি স্কুলের শিক্ষা ব্যবস্থাগুলোকে বাঁচিয়ে তোলা হোক। আমি আপনাদের কাছে সেই আবেদন করব। স্যার, আমি একটা বিষয় জানতে চাই, আমি জানি না, কালকে আমি এখান থেকে বেরোনোর পর অনেকে আমায় প্রশ্ন করছেন সংখ্যালঘু তাদের জন্য কিছু কি করা হলো। আমি প্রশ্ন রাখতে চাই সরকারের কাছে, আমার জানা নেই, তাই আমি জানতে চাই, যেখানে রাষ্ট্র যদি ধর্মনিরপেক্ষ হয়, সেখানে সংখ্যালঘু দপ্তরের আদৌ কি প্রয়োজন হয় কিনা, এটা আমি সরকারের কাছে জানতে চাই। এ বিষয়ে আমার জ্ঞান নেই, তাই কারণ সংখ্যাগুরু করে আমরা নিজেরাই ধর্মনিরপেক্ষতার আড়ালে থেকে আমরা নিজেরাই মানুষে বিভাজন করছি। আপনাদের সেটা একটু বলতে হবে। স্যার, এই সরকার গত 15 বছরে পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ বানিয়ে দিয়েছিলেন। এই নিয়ে আমরা দেখেছিলাম বাংলাদেশ থেকে অনেক, সেখানকার যারা সন্ত্রাসবাদী, তারা অনেক সময় আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে আহ্বান জানিয়েছিলেন, তৎকালীন মুখ্যমন্ত্রীকে আহ্বান জানিয়েছিলেন যে এসো, তুমি বাংলাদেশ পশ্চিমবঙ্গটাকে আলাদা করে দাও। আমি আপনাদের কাছে আবেদন করব, এই সরকার ইতিমধ্যে বহু জমি দিয়েছে যাতে বর্ডারটাকে সিকিউর করা যায়,
আমি আপনাদের কাছে আবেদন করব সেই ব্যবস্থা আরো কঠিনভাবে হোক। পশ্চিমবঙ্গের মধ্যে যারা অতীতে দীর্ঘ কয়েক পুরুষ ধরে যারা বাংলাদেশ সৃষ্টি হওয়ার ভারত ভাগের আগে থেকে যারা পশ্চিমবঙ্গে আছেন তারা নিশ্চয়ই যে কোনো ধর্ম নির্বিশেষে তারা আমার, কিন্তু যারা আজকেও ঢুকছেন বা ঢুকে আছেন ইমিডিয়েট তাদের প্রত্যার্পণ করা হোক। কারণ আমরা দেখেছি টিভি মিডিয়ায় যত যাচ্ছে বলে খবর হয় তত সম্ভবত যায়নি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি আপনাদের কাছে আবেদন করব যে আমরা পশ্চিমবঙ্গকে সোনার পশ্চিমবঙ্গ করব বলেছি। 50 বছর, এটা স্যার শুধু 15 বছর সিপিএম জামানার থেকে শুরু করে আজকে তৃণমূল জামানার, শুধু তৃণমূল জামানার নয়, যে সমস্যা আছে আমাদের কাছে মানুষের প্রত্যাশা অসীম। মানুষ আমাদের থেকে চায় যে 50 বছরের জমা সমস্যা 15 বছরে যাতে আমরা 5 বছরে যাতে আমরা তার থেকে বাংলাকে মুক্ত করতে পারি। এই কঠিন কাজ, কিন্তু এই কাজ আমাদের করতে হবে, এই কাজ আমরা করব কারণ আমরা মানুষের কাছে দায়বদ্ধ। আমি আরেকটা বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করব, যেটা হচ্ছে মাননীয় শিল্পমন্ত্রীর কাছে আমি আবেদন করব। আমাদের বরানগর অঞ্চলে, আমার বরানগর বিধানসভা অঞ্চলে শুধু জুট মিল বন্ধ হয়ে আছে তা নয়, ওখানে 2টো সরকারি দপ্তর এবং তার মধ্যে একটা কেন্দ্রীয় সরকারি দপ্তরও আছে। সেই সরকারি দপ্তরটা দীর্ঘদিন বন্ধ, আরআইসি এবং বিআই ফ্যাক্টরি বলে পরিচিত, যাতে বরানগর অঞ্চলের মানুষের অর্ধেক সমস্যা, বেকার সমস্যা মিটে যেতে পারে। আপনাদের কাছে আমি আবেদন করব যাতে সেই দিকটাও দৃষ্টি রাখা হয় এবং সেই বন্ধ হয়ে যাওয়া ফ্যাক্টরিগুলো যেখানে অবৈধভাবে দখল হয়ে আছে সেই ফ্যাক্টরিগুলোকে যাতে দখল মুক্ত করে আবার ফ্যাক্টরিগুলোকে চালু করা যায়, এই আবেদন করে আপনাদের সবাইকে আমি প্রণাম ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম। ধন্যবাদ স্পিকার।